আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রায়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংক্ষিপ্ত সফরে কিছুক্ষণের মধ্যেই ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। পট পরিবর্তনের পর প্রথম কোন সরকার প্রধানের সফরকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। প্রধান উপদেষ্টার সাথে সংলাপে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানাবে বিএনপি। দেয়া হবে সুনির্দিষ্ট প্রস্তাবনা। সাবেক খাদ্যমন্ত্রী সাধন মজুমদার, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র এবং পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক গ্রেফতার। অস্থির ডিমের বাজার, ডজন ১৮০ টাকা। চাল, পেঁয়াজ, কাঁচামরিচের দামও লাগাম ছাড়া। প্রায় এক যুগ পর বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার কোন সরকার প্রধান। অন্তর্বর্তী সরকারের সময়কালে প্রথম কোন সরকার প্রধানের বাংলাদেশ সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সংক্ষিপ্ত এ সফরে আলোচনা হতে পারে ভূ রাজনীতি, অর্থনৈতিক ও জনশক্তি রপ্তানি বিষয়ে। তরিক ইসলামের রিপোর্ট। ১১ বছর পর বাংলাদেশে আসছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত ঢাকা। অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়কালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এ সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন কূটনীতিকরা। আলোচনা হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন ও ভূ রাজনীতি নিয়ে। রোহিঙ্গার বিষয়ে আমার মনে হয় নতুনভাবে চিন্তা ভাবনা করা দরকার। প্রোঅ্যাক্টিভ কিছু করা যায় কিনা। আমরা জানি যে মোহাম্মদ ইউনূস এন্টারপ্রেনারশিপের কথা বলে, সোশ্যাল ক্যাপিটালের কথা বলে, সেখানে ইকোনমিক ইনসেন্টিভের কোনো কাঠামো তৈরি করা যেতে পারে কিনা, বিশেষ করে আনোয়ার ইউনূস মিলে। তাহলে আমার মনে হয় অনেকে হয়তো এর সাথে জয়েন করতে চাইবে। জনশক্তি রপ্তানির বিষয়টি আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে মনে করেন কূটনীতিকরা। মালয়েশিয়ার প্রচুর মানুষ দরকার এবং বাংলাদেশিদের একটা ভালো অবস্থা ওখানে আছে। যেখানে যেখানে তারা কাজ নিয়েছে ভালো অবস্থায় আছে, কিন্তু অনেকেই আবার দুর্ভোগের শিকার হয়েছে। যেটা বললাম যে যেই কাঠামো আছে সেটার মধ্যে এখনো যেই প্রফিসিয়েন্সি বা যেই প্রফেশনালিজম দরকার সেটা কিন্তু এখন আমরা তৈরি করতে পারিনি। এটা আমাদের দিক থেকেও দুর্বলতা আছে, মালয়েশিয়ার দিক থেকেও অনেক করণীয় আছে। সেই জায়গায় যদি নজর দেওয়া যায় তাহলে ওই নতুনভাবে হয়তো চিন্তা ভাবনা করা যেতে পারে যে এটাকে আরো সহজ কিভাবে করা যেতে পারে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত এ সফরে বৈঠক করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন আমাদের সহকর্মী আদিন সজীব। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ খবর। আদিন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফ্লাইট কখন অবতরণ করবেন এবং ওনার সফরের সবশেষ বিস্তারিত আমাদের জানাবেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ২:৩০ নাগাদ পৌঁছানোর কথা আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আমরা অপেক্ষা করছি আরো কিছুক্ষণ আগে থেকে। দেখেছি যে প্রায় ৩০টিরও বেশি গাড়ির বহর এখানে ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং অন্য একটি গেট দিয়ে ভিতরে প্রবেশ করেছে। যাদেরকে যারা আসবেন প্রায় ৫৮ জনের যে সদস্য তাদেরকে রিসিভ করার জন্য সেই গাড়ির বহরটা আমরা দেখেছি ভিতরে যেতে। এবং আমরা দেখেছি যে এখানে পুরো এয়ারপোর্টকে সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও এয়ারপোর্ট ছাড়িয়ে আরও যে বিভিন্ন স্থান দিয়ে আনোয়ার ইব্রাহিম উনি যাবেন ইন্টারকন্টিনেন্টালে, সেই বিষয়েও কিন্তু রয়েছে। এখানে স্বাগত জানানোর কথা রয়েছে। আসার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উচ্চ পর্যায়ের উপদেষ্টারা সহ আরও কর্মকর্তারা থাকবেন। একই সঙ্গে তাদের যে উচ্চ পর্যায়ের একটা বৈঠক হচ্ছে আজকে ৩টা নাগাদ বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই জন্য সব মিলিয়ে অনেকগুলো প্রোগ্রাম মূলত রয়েছে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে শুনেছেন যে কি কি বিষয়গুলো শ্রমবাজার সহ অভিবাসন, শিক্ষা, বাণিজ্য, রোহিঙ্গা ইস্যু সহ বেশ কিছু বিষয়ে এখানে গুরুত্ব পাবে। সব মিলিয়ে বলা যাচ্ছে যে এই দুই দেশের এই উচ্চ পর্যায়ের বৈঠকটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আসার পরে এটি প্রথম। এটি বলা যাচ্ছে যে
একটা বড় রকমের এই সরকারের এই মুহূর্তের প্রাপ্য বলা যায় এবং আগাবে। আদিন, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে রাষ্ট্র সংস্কার নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে বিএনপি। বছর 2 আগে রাষ্ট্র সংস্কারে দলে দেয়া 31 দফার আলোকে সুনির্দিষ্ট প্রস্তাবনাও থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন দলের নীতি নির্ধারকরা। সেই সাথে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও তুলে ধরা হবে বলে জানিয়েছেন নেতারা। মইনুল আহসানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে 6 কমিশন গঠনের পর এবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার থেকে শুরু হতে যাওয়া সংলাপে বিএনপি, জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের কাছ থেকে রাষ্ট্র সংস্কার ইস্যুতে সুনির্দিষ্ট প্রস্তাব ও দলগুলোর অবস্থান জানতে চাইবে অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির নীতি নির্ধারকরা ডক্টর ইউনূস সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক দলের মতামত ছাড়া কোনো সংস্কারই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তো ধ্বংস হয়ে গেছে, নির্বাচনী প্রতিষ্ঠানও ধ্বংস হয়ে গেছে, রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানই বাংলাদেশে এখন আর টিকে নেই। তো এগুলোর ভেরি ফাস্ট ট্রান্সফরমেশনাল চেঞ্জ আমাদের আনতে হবে। যৌক্তিক সময়ের ভিতরে গণতান্ত্রিক পরিবেশে ফিরতে চাই, তাহলে পরে আমরা অর্থবহ একটি গণতান্ত্রিক সরকার, পরিবেশ এবং রাষ্ট্র বিনির্মাণের সমস্ত কার্যক্রম শুরু করতে পারব। নীতি নির্ধারকরা আরও জানালেন, সংলাপে অন্তর্বর্তীকালীন সরকারের মনোভাব বোঝার পাশাপাশি দলের অবস্থানও তুলে ধরবে বিএনপি। একটা লেভেল প্লেইং ফিল্ড, সেটা রাজনীতির ক্ষেত্রে, সেটা অর্থনীতির ক্ষেত্রে, সমাজের প্রতিটি ক্ষেত্রে, এটা যে জনসাধারণের একটা সমতল অবস্থায় প্রতিযোগিতা করার যে জায়গাটা, নাগরিকদের অধিকারটা, সেটা নিশ্চিত করতে হবে। শর্ট টার্মে যেগুলো একেবারে ফান্ডামেন্টাল ব্যাটার, এগুলো করতে হবে। দেন মিড টার্মে আছে, লং টার্মে আছে। সংবিধান যদি সংস্কার করতে হয়, ইমপ্লিমেন্ট করতে গেলে একটা পার্লামেন্ট বসতে হবে, সেই পার্লামেন্টে সংবিধান সংশোধনের বিল আনতে হবে, তারপরে সেটা পাশ করতে হবে। এরই মধ্যে স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে রাষ্ট্র সংস্কারে বর্তমান সরকারকে সহায়তা করতে দলের নেতৃবৃন্দ, সাবেক আমলাসহ বিশেষজ্ঞদের সমন্বয়ে 6টি কমিটি গঠন করেছে বিএনপি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাবেক মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি জানিয়েছে, সমীরের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলা রয়েছে। অন্যদিকে পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ এনামুল হক আবুলকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। পল্টন, যাত্রাবাড়ী ও রমনা মডেল থানার পৃথক 3টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম 100 নেক্সট 2024-এর তালিকায় স্থান করে নিয়েছেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত এই মুখ তালিকাটিতে লিডার্স ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। টাইমের ওয়েবসাইটে স্থানীয় সময় বুধবার তালিকাটি প্রকাশ করা হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা 100 ব্যক্তিকে 5 ক্যাটাগরিতে তুলে ধরা হয়েছে। নাহিদ ইসলামের বিষয়ে টাইমের প্রতিবেদনে বলা হয়, 26 বছরের চেয়েও কম বয়সে বিশ্বের অন্যতম শক্তিধর সরকার প্রধানকে ক্ষমতাচ্যুত করতে তিনি ভূমিকা রেখেছেন। অস্থির ডিমের বাজার। 2-3 দিনের ব্যবধানে ডিমের দাম ডজনে 20 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 180 টাকায়। চালের বাজারও ঊর্ধ্বমুখী। বন্যার অজুহাতে দাম বাড়ার পর কমার লক্ষণ নেই, ঝাঁঝ কমেনি পেঁয়াজেরও। বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। কাঁচামরিচের কেজি আবারও বেড়েছে, 350 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। আর ইলিশ এখনো ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকায়। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ভোগ্যপণ্যের বাজার অস্থির কয়েক বছর ধরেই। ছাত্র জনতার আন্দোলনে সরকার বদলের পর নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আসবে ভেবেছিলেন ভোক্তারা, কিন্তু না কমে উল্টো বেড়েছে। অনেক প্রত্যাশা ছিল এই সরকারের উপরে, ভেবেছিলাম চাঁদাবাজি কমবে যখন, তখন নিশ্চয়ই জিনিসপত্রের দাম কমবে। দাম আগেরটাই আছে,
দাম কিন্তু কমে নাই। সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও কোনো সবজি 70 থেকে 80 টাকার নিচে নেই। কাঁচামরিচের দাম আবারও 350 পার করেছে। দোকানিরা বলছেন আমদানি কমলেই দাম বাড়ে। মরিচের কেজি হলো 400 টাকা, এই যে কিনলাম আমি। করলা 100, চিচিঙ্গা 80, বেগুন 160, টমেটো 180, কচুরমুখী 100 টাকা কেজি। পেঁয়াজের আমদানিতে বহুমুখী বাজার তৈরি হলেও দাম কমেনি। এখনো পেঁয়াজ 110 থেকে 120 টাকা। পেঁয়াজ এখন 120 টাকা আছে, আলু 60 টাকা। সবচেয়ে অস্থিরতার মধ্যে থাকা পণ্য ডিম। দেশে প্রতিদিন ডিমের চাহিদা 4 কোটি। গত কয়েকদিনে ডিমের দাম ডজনে 20 টাকা বেড়ে এখন 180 টাকা। বিহাইন্ড দ্য সিন কারা কাজ করে যে এভরি উইকই দাম বাড়তেছে, স্পেশালি প্রোটিন রিলেটেড যেগুলা। 1800 থেকে 2000 টাকায় রূপালী ইলিশ পাতে তোলার উপায় নেই সাধারণ মানুষের। অন্যান্য মাছের দামও চড়া। আমাদের মধ্যবিত্তদের পক্ষে তো ইলিশ খাওয়া একটু টাফ আসলে। আজকে আমি ইলিশ মাছ কিনতে সত্যি আসছি, বাট আসলে আমি কিনতে পারি না, এটাই সত্যতা। গত 1 বছর বাজারে কয়েক ধাপে চালের দাম বেড়েছে। বন্যার অজুহাতে সেই যে দাম বেড়েছে কমার কোনো লক্ষণ নেই। বন্যা হওয়ার পর থেকে মিডিয়াম চালের দাম বিশেষ করে 3-4 টাকা ডিফারেন্স হয়ে গেছে। কাস্টমাররা বুঝতে পারি না, আর মার্কেটে গেলে আমার বাড়তি দাম আনতে কি করব। ব্যবসায়ীরা বলছেন নিত্যপণ্যের বাজার গুটি কয়েক কর্পোরেট কোম্পানির হাতে জিম্মি। এসব প্রতিষ্ঠানকে জবাবদিহিতায় আনতে পারলে দাম কমানো সম্ভব। ডিমের বাজার নিয়ন্ত্রণ করা হলো বড় বড় কোম্পানিরা, মেল যারা এরা এটা মাল আটকাইয়া কম মাছ আস্তে দাম বাড়িয়ে যায়। এটা নিয়ন্ত্রণ করে কোম্পানিরাই, যারা বড় বড় খামারি আছে। নতুন সরকার গঠনের পর কিছুদিন নিয়মিত বাজার তদারকি দেখা গেলেও এখন তা চোখে পড়ে না বলে জানান ক্রেতারা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। কথা, কবিতা, গানে, নৃত্যের ছন্দে রাজধানীতে উদযাপিত হল শরৎ উৎসব। সকালে সত্যেন্দ্র সেন শিল্পগোষ্ঠীর আয়োজনে 18তম এ আসরে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার বকুলতলায় আয়োজিত অনুষ্ঠানে ঢল নামে সংস্কৃতিপ্রেমী বাঙালির। নগরবাসীর শরৎ বন্দনার খবর জানাচ্ছেন মুশফিকুর রহমান। শরদের সুরে ভোরের নীরবতা ভেঙে শুরু হয় শরৎ বন্দনা। সুরের মূর্ছনায় মাতোয়ারা হয় প্রতিটি প্রাণ ও প্রকৃতি। শহরে দেখা না মিললেও প্রকৃতির নিয়মেই আসে শরৎ। আকাশে সাদা মেঘের ভেলা, কাশবনের দোলায় যে শরৎ, তার দোলা নাগরিক জীবনেও এসে লাগে। তারই টানে সবাই ছুটে আসে শরৎ বরণে। সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর আয়োজনে দেশবরেণ্য শিল্পীদের নাচ, গান, আবৃত্তি, শিশুদের পরিবেশনা সহ নানা আয়োজনে মুখরিত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা। উৎসবের আমেজে মেতে ওঠে নগরবাসী। এই যে মানুষের মিলন মেলা, সকাল সকাল সবাই এসেছে, এটা একটা অসাধারণ। মানে আর শরৎ মানে শুভ্র, শরৎ মানে শান্তি। নানা রকমের ধর্ম, বর্ণ সকলে মিলে এই যে একটা আনন্দ, এই যে একটা শান্তি, সব কিছু মিলে শরৎ। বাঙালির নিজস্ব যতগুলি উৎসব আছে, একজন সংস্কৃতি কর্মী হিসাবে আমরা সব সময় খুবই আগ্রহ নিয়ে, আনন্দ নিয়ে উপভোগ করি। বাঙালি তো উৎসবের জাত, উৎসব পালনের জাতি। আমার কাছে মনে হয় যে সবকিছুই একটা উৎসব হয়। শরৎ উৎসব আমাদের শরৎকালকে খুব সুন্দরভাবে ওর আগমন জানাচ্ছে। এটা আমাদের বাঙালির সংস্কৃতি একটি, এসে খুবই ভালো লাগছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ষড়ঋতুর বৈচিত্র্যে কিছুটা পরিবর্তন এলেও বাঙালির মনে শরতের প্রতি আবেগের কমতি নেই। দেশে এত খারাপ পরিস্থিতির পরে আজকে অনেকদিন পর সকালে আসছি, সেজে গুজে ভালো লাগছে। আগামী প্রজন্মকে সাথে নিয়ে আমরা যদি ঋতুস্বগুলো যত বেশি করে করতে পারবো, তত বেশি করে তারা প্রকৃতির সাথে পৌঁছবে, প্রকৃতি বান্ধব হবে, প্রকৃতিকে সুরক্ষা দেবে। অনুষ্ঠানে প্রকৃতি বান্ধব একটি দেশ গড়ার আহ্বান ফুটে ওঠে শিল্পীদের কথা, কবিতা ও গানে। ঋতু বৈচিত্র্যের বাংলাদেশে এখনো বর্ষার অস্তিত্ব স্পষ্ট, তবুও বর্ষপঞ্জিকা জানান দিচ্ছে সাদা মেঘের ভেলায় করে আসা শরৎ বিদায় নেবে এবার। তাই ঐতিহ্য আর সংস্কৃতির সংমিশ্রণে শরৎ বন্দনায় মেতেছে বাঙালি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এখন আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
তারল্য সংকট ও খেলাপি ঋণের পরিমাণ অনেকটাই কমিয়ে এনেছে আল আরাফা ইসলামী ব্যাংক। গ্রাহক সেবার মান উন্নত করতে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ফারমান আর চৌধুরী। গ্রাহকদের সুবিধা বিবেচনায় শীঘ্রই অনলাইনে ক্ষুদ্র ঋণ সেবা চালু করবে আল আরাফা ইসলামী ব্যাংক। ঐশী গোস্বামী ব্রহ্মার রিপোর্ট। ২৯ বছর ধরে গ্রাহকদের আস্থার জায়গা ধরে রেখে সেবা দিয়ে আসছে শরিয়া ভিত্তিক ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক। দেশ জুড়ে ৩৬ লাখের বেশি গ্রাহককে সফলতার সাথে সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। ব্যাংকিং খাতে সংকটময় পরিস্থিতির মধ্যেও গ্রাহকদের সব ধরনের আর্থিক সেবা দিয়ে যাচ্ছে বলে জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ২৯ বছর শেষ করে আমরা ৩০ বছরে পদার্পণ করলাম। এই ৩০ বছরে আমাদের যাত্রা অনেক চড়াই উতরাই ছিল। এখন বর্তমান পজিশন হচ্ছে ব্যাংকের আমরা ২২৫টি শাখা, ৭১টি উপশাখা এবং ৭৫০-এর উপরে এজেন্ট ব্যাংকিং আউটলেট সহ প্রায় আমাদের ৩৬ লক্ষ গ্রাহক এবং ৬,০০০ কর্মকর্তা কর্মচারী নিয়ে ব্যাংকের বর্তমান অবস্থান। ২৯ বছরে আল আরাফা ব্যাংকের অর্জন ৫১,৫০০ কোটি টাকার আমানত, বিনিয়োগ ৪৬,৫০০ কোটি টাকা। স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, তারপরে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এসএমইতে আমাদের মহিলা উদ্যোক্তারা আছে, প্লাস বিভিন্ন ধরনের ক্ষুদ্র ব্যবসায়ী হাউজ স্কিম আছে, আমাদের বিভিন্ন ধরনের স্কিম আছে। স্কিমের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদেরকে সেবা দিয়ে থাকছি। উন্নত তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যাংকের গ্রাহকরা ঘরে বসে সব ধরনের লেনদেন করতে পারছেন। ডিজিটাল ব্যাংকিংয়ে ক্ষুদ্র ঋণ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় ব্যাংকটি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এখন পার্টেক্স খেলার খবর। গোয়ালিয়রে ভারত বাংলাদেশ ম্যাচ শান্তিপূর্ণভাবে আয়োজন নিয়ে বড় চ্যালেঞ্জের মুখেই পড়েছে ভারতীয় প্রশাসন। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছে ভারতের হিন্দু মহাসভা। এই সংগঠনের পক্ষ থেকে সেখানে ম্যাচ বাতিলের দাবি জানানো হয়েছে, এমনকি খেলার দিন ধর্মঘটের ডাকও দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে কড়া নির্দেশিকা জারি করেছে প্রশাসন। জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় যে কোনো কেউ হিংসাত্মক কোনো বার্তা না যেন ছড়ায়। এই নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি দর্শকরা কোনো প্রতিবাদমূলক বক্তব্য সম্বলিত ব্যানার নিয়েও মাঠে প্রবেশ করতে পারবেন না। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। সংক্ষিপ্ত সফরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। পট পরিবর্তনের পর প্রথম কোন সরকার প্রধানের সফরকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। প্রধান উপদেষ্টার সাথে সংলাপে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানাবে বিএনপি। দেয়া হবে সুনির্দিষ্ট প্রস্তাবনা। সাবেক খাদ্যমন্ত্রী সাধন মজুমদার, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র এবং পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক গ্রেফতার। অস্থির ডিমের বাজার, ডজন ১৮০ টাকা। চাল, পেঁয়াজ, কাঁচা মরিচের দামও লাগাম ছাড়া। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।